মহিম আর অচলার সংসারে সংঘাতের আগুন। বুঝতেই পারছেন শরৎচন্দ্রের গৃহদাহর কথা বলছি, তবে এই গৃহদাহ অবশ্য শরৎচন্দ্রের নয়। আজকে আমাদের আলোচনায় যে গৃহদাহর কথা উঠে আসবে সেটা বঙ্গ বিজেপির। তার কারণ একের পর এক জেলা, একের পর এক এলাকা থেকে ক্ষোভের আগুন, ক্ষোভের সুর শোনা যাচ্ছে। বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, বনগাঁ, কলকাতা, কোথায় নয়। আমরা সেই নিয়ে যেমন আলোচনা করব, সরাসরি আজকে গোয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন, যেখানে আরও একবার কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক। তার জবাব দিয়েছে কংগ্রেসও। সেদিকে যাব, কিন্তু যে বিষয়টা সব থেকে গুরুত্ব দিয়ে আলোচনা করব এই অনুষ্ঠানে, সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে আপনার আমার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য হয়ে যেতে পারে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তিনজন অধ্যাপকের এই রকমই অভিজ্ঞতা, এবং কোথাও আপনার মোবাইলে কোনো ওটিপি আসছে না, সেটা দেওয়ার প্রশ্নই উঠছে না। আসছে একটা নিরীহ দেখতে লিংক, যেটায় স্পর্শ করা মাত্র খালি হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। কিভাবে আটকাবেনই বা কিভাবে, এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে। আমাদের এই অনুষ্ঠানের প্রথম প্রশ্ন থাকবে অবশ্যই রাজনৈতিক। আজকে আমাদের প্রথম প্রশ্ন, দলের মধ্যে ক্রমশ গনগনে বিদ্রোহের আঁচ। পুরুলিয়ার পর এবার বাঁকুড়া, বিষ্ণুপুরেও কোন্দল। আদৌ নিভে ক্ষোভের আগুন? আজকে আমাদের দ্বিতীয় প্রশ্ন থাকবে, দলীয় বৈঠক এড়ালেন শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ বনগাঁ উত্তরের বিধায়ক। 2 বছরেও সিএএ কার্যকর না হওয়াটা কি বুমেরাং হচ্ছে বিজেপি? এই অনুষ্ঠানে তৃতীয় প্রশ্ন থাকবে, গোয়াতে অভিষেক বলছেন বিজেপি না হারলে দায় কংগ্রেসের। কংগ্রেস বলছে বিরোধী ভোট ভাঙাতেই গোয়াতে এসেছে তৃণমূল। বিরোধী ভোট ভাগাভাগির দায় কার? এই অনুষ্ঠানের চতুর্থ প্রশ্ন থাকবে, সামান্য একটা ক্লিকেই হতে পারেন সর্বশান্ত। সাইবার প্রতারণার সামনে আসলে কতটা অসহায় আপনি আমি। তবে এই অনুষ্ঠানের শুরুতেই দেখাবো বিজেপির অন্তর্দ্বন্দ্ব, তার কারণ একের পর এক জেলায় ছড়াচ্ছে ক্ষোভের আগুন। দেখুন, প্রথমে 4 কর্পোরেশন, তারপর রাজ্যে শতাধিক পুরসভার ভোট, কিন্তু তার আগে সাংগঠনিক রদবদলকে কেন্দ্র করে বঙ্গ বিজেপিতে গৃহদাহ কার্যত দাবানলের আকার নিচ্ছে। উত্তর 24 পরগনা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, একের পর এক জেলায় বিজেপির অন্দরে ছড়াচ্ছে ক্ষোভের আগুন। সূত্রের খবর, ইতিমধ্যেই জেলা সভাপতি বদলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে বাঁকুড়া ও পুরুলিয়ার একাধিক বিজেপি বিধায়ক ইমেল করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। আর এই নিয়েই শোরগোল পড়ে গেছে জঙ্গলমহলের 2 জেলায়। সম্প্রতি পুরুলিয়ার সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি করা হয় বিবেক রাঙ্গাকে, বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পদে সুনীল রুদ্র মণ্ডল ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পদে বিল্লেশ্বর সিংহকে বসানো হয়। কিন্তু সূত্রের খবর, পুরুলিয়া জেলা বিজেপির সভাপতিকে নিয়ে আপত্তি জানিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বকে ইমেল করেছেন পুরুলিয়া জেলার 5 বিজেপি বিধায়ক। বাঁকুড়ায় 2 সাংগঠনিক জেলা সভাপতির নিয়োগ নিয়ে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন বাঁকুড়া জেলার 2 বিজেপি বিধায়ক। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই 2 জেলাতেই বিধানসভা ভোটে ভালো ফল করেছিল বিজেপি, আর সেখানেই এখন সভাপতি নিয়োগ নিয়ে ক্ষোভ বিক্ষোভ। ভোটের আগে থেকে বিজেপিতে দখলদারি লড়াই চলছে। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম পরিযায়ী বিজেপি। সব থেকে লক্ষণীয়, বিজেপির যে নেতৃত্বকে তাদের দলের লোকেরাই মানেন না, দলের একটা বড় অংশই মানেন না। তো মানুষ যে মানবেন না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বিজেপির যে ঘটনাক্রম, তাতে প্রমাণিত হচ্ছে এই বিজেপি নেতৃত্ব, তারা দলেও গ্রহণযোগ্য নন, জনতার দরবারেও গ্রহণযোগ্য নন। এটা কে কোন দলে আছে কেউ জানে না। এখন যেটা দাঁড়িয়েছে, এটা মুষল পর্ব বিজেপির, সেটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। এবং বিজেপি দেশেই তার যে দাপট নিয়ে চলতে চাইছিল বেঠিক, সেটা মানুষ ধরে ফেলেছে এবং মানুষের কাছে বিজেপির গ্রহণযোগ্যতা ক্রমশ কমছে। কোনো বিষয় নিয়ে তারা চিঠি করেছেন, পার্টির একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে সেগুলো চিন্তা ভাবনা হবে। বিজেপিতে একটা সাংগঠনিক দল, সেই অনুসারে নির্দিষ্ট নিয়ম নীতি অনুসারে সমস্ত কিছু হবে। পুরো ভোটের আগে বঙ্গ বিজেপি নেতৃত্ব কিভাবে এই পরিস্থিতি সামাল দেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। সন্দীপ সমাদ্দার, পূর্ণেন্দু সিংহ, মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শঙ্কর মণ্ডলকে দিয়ে শুরু করব। শঙ্করবাবু, বিক্ষোভে, বিপ্লবে, অভাব, অভিযোগে আমি বলছি জেপি নাড্ডা সাহেবের বাড়ির ওই লেটার বক্স আর কম্পিউটারের ইনবক্স তো বোধহয় ভরে গেছে।
রাত্রিবেলা শুতে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে পুরুলিয়ার 5 বিধায়ক জেলা নেতৃত্বের বিরুদ্ধে একেবারে তোপ দাগছেন, আর সকালে উঠে দেখা যাচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুরের আরো 4 জন বিধায়ক তারা সর্বভারতীয় সভাপতিকে চিঠি দিচ্ছেন। আর আমি বলছি যে এটা কোনো একটা জেলায় নয়, ক্রমশ জেলায় আমি দেখলাম শব্দটা ব্যবহার হলো প্রতিবেদনে, দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। আপনি বলতেই পারেন দলের ভেতরের ব্যাপার, সেটা আগুনের স্ফুলিঙ্গ হোক কিংবা দাবানল, বাইরের লোকের কি যায় আসে, সত্যিই তো। কিন্তু আমি বলছি সব লড়াই যদি দলের ভেতরে লড়া হয়ে যায় তাহলে আর তৃণমূল কংগ্রেসকে লড়বেন কোথায়, আর কিভাবেই বা লড়বেন? আপনার সময় শুরু শঙ্করবাবু এখন। আমার কাছে নেই কবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। আজ পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে এই বিজেপি নামক পার্টিকে বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে এই পার্টিটার আসল চিন্তা ভাবনা কোথায়। দেখুন, এটা একটা সম্পূর্ণ একটি গণতান্ত্রিক পদ্ধতিতে চলে দল। এখানে স্বাভাবিক নিয়মে বছরের পর বছর ধরে কেউ একই পদে বসে থাকতে পারে না, যেটা অন্য পার্টিতে সম্ভব। বিজেপিতে কখন কে নেতা হবে, কখন কে নেতা থেকে চলে যাবে, সেটাও একটা নির্দিষ্ট পদ্ধতি মেনেই হয়। এখন ঘটনা হচ্ছে, বিধায়ক যারা হয়েছেন বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায়, যারা পদাধিকারী ছিলেন এখন নেই, অনেকেই নতুন পার্টিতে এসেছেন। তারা বিজেপির এই সমস্ত যে বিষয় সেগুলো সম্বন্ধে জানার কথা নয়, তারা এখনো পর্যন্ত জেনে উঠতে পারেননি। তারা তাদের পদ্ধতি, গণতান্ত্রিক পদ্ধতিতে উচ্চ নেতৃত্বের কাছে অ্যাপিল করছে, চিঠি করছে। কিন্তু বিজেপি কোনো এক ব্যক্তির ওপরে নির্ভর করে যে চলে না, সেটা বারবার প্রমাণিত হয়েছে। এবং আপনি নিশ্চিন্ত থাকুন, সঠিক সময়ে বিজেপি তার গঠনতন্ত্র অনুযায়ী এর মোকাবিলা করবে। একটাই প্রশ্ন শঙ্করদা, সেটা হচ্ছে দলের মধ্যে যদি পদ্ধতি না জানা মানুষের সংখ্যা এত বেশি হয় তাহলে দল এগোবে কি করে, চলবে কি করে? স্বাভাবিকভাবেই দেখুন, বিজেপিকে পশ্চিমবাংলার সংখ্যা তত্ত্বের ভিত্তিতে একটি দুর্বল রাজনৈতিক শক্তি ছিল, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। যখন দল বেড়েছে তখন স্বাভাবিকভাবে মঙ্গল গ্রহ থেকে লোক আসে না, আসে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এই সমস্ত রাজনৈতিক দল থেকে। তো স্বাভাবিকভাবে তারা এখানকার যে রাজনৈতিক সংস্কৃতি সেটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি। হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। আমি অন্তত 3.5 দশক ধরে এই পার্টির সঙ্গে আছি, বহুদিন ধরে আমার মধ্যে অনেক ক্ষোভ বিক্ষোভ আছে, পদ্ধতিগতভাবে আমি তার মোকাবিলা করেছি, সেটা প্রকাশ্যে অবশ্যই এভাবে বলার কথা নয়। তো আপনারা নিশ্চিন্ত থাকুন, আগামী দিনে বিজেপি তার ইস্যুর ওপর ভিত্তি করে, কর্মসূচির ওপর ভিত্তি করে সাফল্য পেয়েছে এবং আগামী দিনেও তার ইস্যু এবং কর্মসূচির ভিত্তিতেই, অর্থনৈতিক পলিসির ওপর ভিত্তিতেই লড়াই করবে। আজকে দুর্ভাগ্যজনকভাবে এটা ঘটনা, বিরোধী দল এবং বিজেপি উভয় জায়গাতেই ইস্যু ভিত্তিক, কর্মসূচি ভিত্তিক, তথ্য ভিত্তিক আজকে ডিবেট বলুন বা লড়াই বলুন, কোনোটাই আমরা করতে পারছি না। আপনার প্রশ্নের শেষ বাক্যটা ছিল যে এত লড়াই দলের মধ্যে লড়লে আর তৃণমূলকে কখন লড়বেন। আমি জানি সমীরদার টিপ্পনি কাটতে এই মুহূর্তে আগ্রহী হবেন, কিন্তু এর আগে আমার দ্বিতীয় প্রতিবেদনটা এখানে রাখবো। একটাই শুধু আফসোস হয়ে গেল, শঙ্করদা শুরু করলেন কাঁচা বাদাম গানটা দিয়ে, যদি সুরে বলতেন আরো ভালো লাগতো। যাই হোক, আমার পরের প্রতিবেদন হচ্ছে পুরভোটের প্রস্তুতি এবং তাই নিয়ে বৈঠক, কিন্তু সেই বৈঠকে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক তিনি এলেনই না। এছাড়া শোনা যাচ্ছে শান্তনু ঠাকুর সহ 10 জন বিক্ষুব্ধ নেতাদের নামে একেবারে সরাসরি নালিশ জানিয়ে দিল্লির নেতৃত্বকে চিঠি লিখেছেন বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। তবে এই বিষয়ে তিনি একটা মন্তব্য করেননি। দ্বিতীয় প্রতিবেদন এটা নিয়ে। রাজ্য বিজেপির অন্দরে টানাপোড়েনের জল গড়ালো দিল্লি অবধি। সূত্রের খবর, এক পক্ষ আগেই বিস্তারিত বিবরণ সহ কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট পাঠিয়েছেন। এবার অপরপক্ষ ফোনে দিল্লির শীর্ষ নেতৃত্বকে ক্ষোভের কথা জানিয়ে দিয়েছে বলে সূত্রের দাবি, যা দেখে অনেকেই বলছেন পুরো ভোটের আগে বঙ্গ বিজেপির অন্দরে ফাটল বোঝা তো দূরের কথা, তারও চড়া হচ্ছে। বনগাঁর বিক্ষুব্ধ বিজেপি নেতারা ইতিমধ্যেই একাধিকবার বৈঠকে বসছেন। শীতের দুপুরে পিকনিক করে কার্যত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, নাম না করে বিস্ফোরক অভিযোগও করেছেন, যার পর রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর নামে এমন পোস্টার পড়েছে। এরপরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বিস্তারিত বিবরণ সহ রিপোর্ট পাঠান রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, যেখানে শান্তনু ঠাকুর সহ বঙ্গ বিজেপির 10 বিক্ষুব্ধ নেতার নাম আছে বলে সূত্রের দাবি। অন্যদিকে সূত্রের দাবি, শান্তনু ঠাকুরের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের ফোনে কথা হয়েছে। শান্তনু দিল্লি নেতৃত্বকে নিজেদের ক্ষোভের কথা জানিয়ে দিয়েছেন বলে সূত্রের দাবি। ভোটের আগে থেকে বিজেপিতে দখলদারির লড়াই চলছে। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম পরিযায়ী বিজেপি। বিজেপির যে নেতৃত্বকে তাদের দলের লোকেরাই মানেন না,
দলের একটা বড় অংশই মানেন না, তো মানুষ যে মানবেন না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। অমিতাভ চক্রবর্তী কে কেউ জানে না, অথবা শান্তনু ঠাকুর একেবারে তৃণমূলের নেতা পরিবার, ঠাকুর বাড়ির পরিবার, তৃণমূলের মন্ত্রী পরিবার, অতএব সেখান থেকে সরে গিয়ে বিজেপি, এখন বিজেপির মন্ত্রী। তাহলে শান্তনু ঠাকুর না অমিতাভ চক্রবর্তী? বোঝা যাচ্ছে যে বিজেপি পার্টিটার রেলিভেন্স ক্রমশ এ রাজ্যে নষ্ট হচ্ছে। ঠিক এই আবহেই বৃহস্পতিবার বনগাঁ পুরভোটের জন্য প্রস্তুতি বৈঠক ডেকেছিল বিজেপি, কিন্তু সেখানে গড়হাজির রইলেন শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ বলে পরিচিত বিজেপির দুই নেতা, জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল এবং বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, যিনি এর আগেই বিজেপির নতুন রাজ্য কমিটিতে মতুয়া প্রতিনিধি না থাকায় দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের দাবি, পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে তিনি পুরভোটের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে পারেননি। যদিও বিজেপির একটি সূত্রের দাবি, ঘনিষ্ঠ মহলে নতুন সাংগঠনিক জেলা সভাপতিকে নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তিনি, কর্মীদের মনোবল তলানিতে বলেও আক্ষেপ করেছেন। এবারের বিধানসভা ভোটের ওয়ার্ড ভিত্তিক ফলের নিরিখে বনগাঁ পুরসভার 22টি ওয়ার্ডের মধ্যে 21টিতেই এগিয়ে বিজেপি, কিন্তু এই টানাপোড়েনের পর আসন্ন পুরভোটে কি এই ফল ধরে রাখতে পারবে বিজেপি? সেই প্রশ্নটা ক্রমশ জোরালো হচ্ছে। সমীরণ পাল, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। সমীর চক্রবর্তীর কাছে যাব। দেখুন সমীরদা, আপনি ক্যামেরার সামনে কতটা চওড়া হাসি হাসবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এমনিতে বিরোধী দল দুর্বল হলে শাসক দল আনন্দ পাবে, এটাই স্বাভাবিক, এর মধ্যে দোষের কিছু নেই। কিন্তু আমি বলছি, টানাপোড়েনের বিষয় যদি বলেন সমীরদা, সেটা তৃণমূলেও কম নেই। এক নম্বর বিষয় হচ্ছে, তৃণমূল থেকে যারা দুঃসময়, মানে যখন চ্যালেঞ্জের মুখে তৃণমূল, সেই সময় বিজেপিতে চলে গেছিলেন এবং সুসময় বিজেপি থেকে আবার তৃণমূলে ব্যাক করেছেন, তাদের নিয়ে তৃণমূলের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ একটু কান পাতলেই শোনা যায়। সেই ব্যক্তির নাম মুকুল রায় হতে পারে, রাজীব বন্দ্যোপাধ্যায় হতে পারে, সব্যসাচী দত্ত হতে পারে। এবং দু নম্বর, এই গত সপ্তাহ থেকে যেটা শুরু হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য, এবং তারপরে কোথাও একটা প্রবীণে নবীনে টানাপোড়েন। আমি জানি না আপনি কতটা বলবেন, কিন্তু এই টানাপোড়েন তৃণমূল কংগ্রেসেও চলছে। আপনার সময় শুরু সমীরদা এখন। দেখুন সুমনবাবু, প্রথমেই আপনি বিজেপির অন্তর্কলহ নিয়ে অনুষ্ঠানটা শুরু করলেন, বোধহয় গৃহদাহ শরৎচন্দ্রের আপনি বোধহয় উদ্ধৃতি দিলেন। এখন এটা গৃহদাহ না যতুগৃহ না মুসল পর্ব, ভাষাটা আপনারা ঠিক করে নিন, সাধারণ মানুষ। সমস্যাটা যেখানে, এই কলকাতা পৌরসভা নির্বাচনের আগেও আপনার শোতে এসে আমি বলেছিলাম, একটা যুক্তিতর্ক অনুষ্ঠানও হয়েছিল লঞ্চের ওপরে গঙ্গার ধারে, গঙ্গাবক্ষে, সেখানেও বলেছিলাম যে কলকাতা পুরসভায় তৃণমূলের প্রতিদ্বন্দ্বীকে তৃণমূল বুঝে উঠতে পারছে না যে লড়ছি টাকার সঙ্গে। তার কারণ বিরোধী পক্ষ তো নেই, এখন তো তারা নিজেদের অন্তর্কলহে ব্যস্ত। শঙ্করবাবু বিজেপির নেতা, তিনি একটু আগে বলছিলেন যে ভীষণ গণতান্ত্রিক পদ্ধতিতে ওদের দলে নাকি সব হয়। তো সুকান্তবাবু আপনার সভাপতি, কোন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি সভাপতি হলেন? আমি একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে জিজ্ঞাসা করছি, কেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বাইট আমি দেবো না, এটা অন্য রাজনৈতিক দলের ব্যাপার, তাদের কথা তারা বলবেন, আমরা কোনো কথা বলছি না এখানে। ওনাদের আমি যতদূর খবর রাখি 42টা কমিটি আছে, তার মধ্যে 32টা কমিটি হচ্ছে অ্যাডহক। তো সেটা কোন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে? আসলে ঘটনাটা হচ্ছে যে দল ভাঙালে এই অবস্থাই হয়, যে দল ভাঙিয়ে, কারণ নিজেদের তো কিছু ছিল না। আপনি এই যে কথাটা দিকে এক্ষুনি আমাকে দিকে ছুঁড়ে দিলেন যে গত 1 বছর ধরে তৃণমূল কংগ্রেসের তখন ভোটের আগে ব্ল্যাকমেলিং, সব দল ছেড়ে চলে যাচ্ছে, দিল্লি থেকে চার্টার্ড বিমান আসছে, সব দলে দলে লোক চার্টার্ড বিমানে উঠে পড়ছে, দিল্লি যাচ্ছে, আদি বিজেপি বনাম নব্য বিজেপির লড়াই, সেটা একদিকে। তখন সুমনবাবু একটা অনুষ্ঠান করেছিলেন এই স্টুডিওতে, যুক্তিতক্ক, আপনি স্লোগান দিয়েছিলেন, আমার মনে আছে ক্যাপশনটা, ভোটের আগেই গেরুয়া বলে উইকেট শুধু পড়ছে, 21-এর ভোটে বিধানসভায় ঘাস ফুল ঝরে পড়ছে। আমি কিন্তু বলে গিয়েছিলাম নির্বাচনের পরে ওই যারা যাচ্ছেন না, হামাগুড়ি দিতে দিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরবেন আর বলবেন, বড় আশা করে এসেছি গো জননী, কাছে ডেকে লও ফিরায়ও না। তা তাই তো হচ্ছে। বিজেপি পার্টিটা পশ্চিমবাংলায় সার্কাস। সমীরদা ধন্যবাদ, কিন্তু আমি বলছি যে বিরতিহীন গত 2 মিনিট ধরে আপনি পর্যবেক্ষক হিসেবেই বলে গেলেন, তৃণমূল প্রতিনিধি হিসেবে কতটা বললেন আমি জানি না, তার কারণ তৃণমূলের দ্বিতীয় অংশটা আমরা নিশ্চয়ই পরে অবকাশ পেলে আলোচনা করা যাবে। কিন্তু আমার এবার শুভময়দার কাছে যেতে হবে সিএএ নিয়ে।
অনেকে বলছেন শুভময়দা যে শান্তনু ঠাকুর এবং তার সঙ্গে যারা আছেন তাদের মূল একটা সমস্যা হচ্ছে সিএ নিয়ে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সেটা রাখা হয়নি। আমি একটু শুভময়দা টাইম লাইনে আসি। 2019 সালের 9 ডিসেম্বর লোকসভায় বিলটা পেশ হলো, 2019 সালের 11ই ডিসেম্বর রাজ্যসভায় বিলটা পাশ হলো, 2019 সালের 12ই ডিসেম্বর রাষ্ট্রপতি বিলে স্বাক্ষর করে দিলেন। আমি বলছি যে একেবারে রাজধানী এক্সপ্রেসের গতিতে পুরো জিনিসটা হলো, এবং এই মুহূর্তে অনেকে বলছিলেন মালগাড়ি, কিন্তু মালগাড়িও সামান্য গতিতে হলেও চলে, এ কোথাও তার গতি দেখা যাচ্ছে না। বলা হচ্ছে যে 2রা ফেব্রুয়ারি 2019 সাল ঠিক ভোটের আগে একেবারে ঠাকুরনগরে গিয়ে স্বয়ং প্রধানমন্ত্রীও নাকি বলেছিলেন যে সিএ কার্যকর করার কথা। সব থেকে বড় কথা, ভোটের মূল প্রচারের বিজেপির হাতিয়ার ছিল এই সিএ কার্যকর করার। আমি বলছি রুল ফ্রেম হলো না, একেবারে অঙ্কের হিসেবে তারিখের বিচারে 2 বছর হয়ে গেল। অনেকে এটাও বলছেন শুভময়দা, সেটা হচ্ছে যে মুহূর্তে যে দিন রুল ফ্রেম হয়ে যাবে আসামের সরকারটাই নড়ে যাবে, তার কারণ অসম গণপরিষদ সিএ কার্যকর হলে তারা আর সরকারের সঙ্গে থাকবে না। আমার প্রশ্নটা খুব সিম্পল, সেটা হচ্ছে এই দ্বিমুখী টানাপোড়েনটা যখন প্রতিশ্রুতি দেয়া হচ্ছিল তখন কি বিজেপির অঙ্কের হিসেবে ছিল না? শুভময়দার সময় শুরু এখন। সুমনবাবু, এক হচ্ছে নাগরিকত্ব নিয়ে যে একদম। প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো বেশ জটিল। সাধারণ মানুষ যখন ভোট দিতে যান তার আগে এই জটিল প্রশ্নগুলোর উত্তর পাওয়া খুব কঠিন হয়ে পড়েছিল। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে আমার কাছে আধার কার্ড আছে অথবা ভোটার কার্ড আছে অথবা পাসপোর্ট আছে, তাহলে আমি 33 নাগরিক না 43 নাগরিক না 97 নাগরিক, কোনটা থাকলে কি হবে? এটা সত্যিকারের সাধারণ মানুষের পক্ষে বোঝা শক্ত। সুতরাং মানুষের মনের মধ্যে একটা কনফিউশন ছিল, কিন্তু বিজেপিকে মানুষ বিশ্বাস করেছিল। তার প্রমাণ 2021 নির্বাচনে কিছু কিছু অঞ্চলে, কিন্তু মতুয়া প্রধান অঞ্চলে বিজেপির ভোট ভালো। দ্বিতীয় বক্তব্য হলো, আমরা বারবার যে আলোচনা করেছিলাম যে এর যে রূপায়ণ এই ঘটনাটার, এটাই কোভিড পরিস্থিতিতে কোথাও তো লাইন দিতে হবে এগুলো কার্যকর করতে গেলে। একটা আধার কার্ড করতে গেলে আমাদের দেশে যা অবস্থা হয়, একটা পাসপোর্ট করতেও এখনো যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়। এই জায়গায় দাঁড়িয়ে এই গোটা বিষয়টা এত সহজে করা এই পরিস্থিতিতে ভীষণ শক্ত। ফলে এটা রূপায়ণের বিষয়টা খুবই শক্ত, কিন্তু বিজেপির কথা কিন্তু একটা অংশের মানুষ বিশ্বাস করেছিলেন। এবার মুশকিলটা হচ্ছে এই বিশ্বাসটা সত্যিই ছিল, কিন্তু এই বিশ্বাসটা যত নির্বাচনের পর বিজেপি বিপুলভাবে পরাজিত হয়েছে, এবং সত্যিকারের ভাবুন, আজকে তো বিজেপির মূল রাজনৈতিক যে ভাবনা সেটা হচ্ছে উত্তরপ্রদেশে তারা জেতার প্রচন্ড একটা চেষ্টা করবেন, কারণ তার উপরই তো 2024-এর নির্বাচন নির্ভর করে আছে। সুতরাং তাদের পক্ষে কিন্তু খুব গভীরভাবে, আপনি আসাম না হয় চলেই গেল, কিন্তু আসাম বড় কথা নয়, এই গোটা বিষয়টিতে মাথা দিয়ে নিয়ম নীতি দিয়ে গোটা বিষয়টি রূপায়ণ করা তাদের পক্ষে ভীষণ শক্ত কাজ। এবার উল্টো দিকের ঝামেলাটা কোথায় আসছে, সেটা হচ্ছে যে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যে তৃণমূলের যারা অত্যন্ত বুদ্ধিমান এবং অঙ্ক যাদের মাথার মধ্যে গিজগিজ করে, সমীর দা তার মধ্যে অন্যতম, উনি কিন্তু খুব ভালো জানেন কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপি ভালো করলো খারাপ করলো কিচ্ছু যায় আসে না, কিন্তু এই এত পুরসভা যেখানে অনেক জায়গাতেই বিজেপি এগিয়ে আছে, প্রায় 50% জায়গায়, সেই জায়গাগুলোতে কিন্তু বিজেপি কতটা বিপদের মধ্যে পড়তে চলেছে। ফলে আমার মনে হয় অঙ্কের হিসেব করে সমীরদার হাসি মনে মনে অন্তত অনেক বেশি চওড়া হচ্ছে আজকে বিজেপির এই দ্বন্দ্বের মুখে। ধন্যবাদ শুভময়দা। অঙ্কের কথা যখন হলো, অনেকে বলছেন অঙ্কটা কি? কেন্দ্রের প্রতিমন্ত্রী পদের বিচারে কিন্তু এই 130 কোটির দেশে নিছক ফেলনা নয়। তাহলে শান্তনু ঠাকুর কেন এই বিপ্লবে বিক্ষোভে একটা অগ্রণী ভূমিকা পালন করছেন? কিসের তার অসন্তোষ? অনেকেই বলছেন যে অসন্তোষটা আসলে সিএ কার্যকর করতে না পারা, কারণ এই অসন্তোষের যে ঢেউ সেটা এক্সটার্নাল নয়, সেটা ইন্টারনাল, আর সেইটা সামলাতেই কার্যত দলের পদাধিকারীদের বিরুদ্ধে মুখ খুলেছেন শান্তনুবাবু। আমার পরের প্রতিবেদন তাই বলছে। ममता दीदी, ये मेरे नाम शूद्र और मতুয়া परिवार के दलित भाइयों ने आपका क्या बिगाड़ा है, क्या बिगाड़ा है? हम नागरिकता देकर रहेंगे। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতিতে ভর করেই 2019-এর লোকসভা ভোট ও 2021-এর বিধানসভা ভোটে একের পর এক মতুয়া অধ্যুষিত এলাকায় ঢেলে ভোট পেয়েছে বিজেপি। কিন্তু এখন তাদের গলার কাঁটায় পরিণত হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন। 2 বছরের বেশি সময় কেটে গেল, কবে কার্যকরী হবে সিএ?
প্রশ্ন তুলছেন মতুয়া সম্প্রদায়। খোদ বিজেপির অন্দর থেকেও এই প্রশ্ন জোরালো হচ্ছে। এই দাবিতেই মতুয়াদের দিল্লি চলার প্রস্তুতিও শুরু হয়েছে বলে খবর। প্রত্যেকটা জেলাতে আমাদের জেলা কমিটি রয়েছে, তো সেখান থেকে আমাদেরকে বলা হয়েছে সেন্ট্রাল যে কমিটি আছে যে কী অবস্থা রয়েছে, যার জন্য আমরা আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীজি মাননীয় গৃহমন্ত্রীজির কাছে এই বিষয়টা জানতে চাই যে সিএ নিয়ে কী পরিস্থিতি আগামী তৈরি হচ্ছে। বনগাঁ লোকসভার 55%ই মতুয়া ও নমশূদ্র ভোটার। রানাঘাট লোকসভার 53%ই মতুয়া ও নমশূদ্র ভোটার। বিগত লোকসভা ভোটে 2টি আসনেই জয়ী হয় বিজেপি। লোকসভার সাফল্যের কথা মাথায় রেখে মতুয়া ভোট ধরে রাখতে আরো বেশি করে মতুয়া ঠাকুরবাড়ির ওপর নজর দিতে শুরু করে বিজেপি। মতুয়াদের পুণ্যভূমি বাংলাদেশের ওরাকান্দিতে পৌঁছে যান নরেন্দ্র মোদী। 2019-এর 12ই ডিসেম্বর রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে সংশোধিত নাগরিকত্ব বিল আইনে পরিণত হয়, কিন্তু এখনো অবধি আইনের নিয়ম নীতি ঠিক হয়নি, তাই বারবার পিছোচ্ছে আইন কার্যকরের বিষয়। এই প্রেক্ষাপটে কয়েকদিন আগেই সুর চড়িয়েছিল বঙ্গ বিজেপির উদ্বাস্তু সেল। বিধানসভা নির্বাচনের সময়ও রাজ্য এবং কেন্দ্রের শীর্ষ নেতারা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে এই নির্বাচনের পরেই এই আইন লাগু করবেন, কিন্তু সেটা কিছু হলো না। সম্প্রতি বিজেপি রাজ্য জেলা কমিটিতে মতুয়া প্রতিনিধিত্ব বাদ দেওয়ার অভিযোগে অসন্তোষ আরো বাড়ে। বিষয়টি নিয়ে তৎপর হন কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। উত্তর 24 পরগনা ও নদিয়ার মোট 7 জন মতুয়া সম্প্রদায়ের বিধায়কও তাঁর পাশে। সিএ ইস্যুতে ইতিমধ্যেই বেশ কয়েকবার বৈঠক করেছেন বিক্ষুব্ধ সাংসদ বিধায়করা। আমাদের দাবি দেওয়া থাকবে কেন্দ্রীয় গভর্নমেন্টের সঙ্গে, যাতে সিএটা ইমপ্লিমেন্ট করা হয়। বাস। সূত্রের খবর, গত রবিবার মতুয়া ঠাকুরবাড়ির নাট মন্দিরে সারা ভারত মতুয়া মহাসংঘের বৈঠকে ঠিক হয়েছে উত্তরপ্রদেশের ভোট মিটলেই সারা ভারত মতুয়া মহাসংঘের প্রতিনিধিরা দিল্লিতে গিয়ে সিএএ নিয়ে দরবার করবেন। পরিসংখ্যান বলছে 2021-এর বিধানসভা ভোটে উত্তর 24 পরগনা ও নদিয়ার মোট 8টি মতুয়া অধ্যুষিত আসনে বিজেপি জয়ী হয়। এখন প্রশ্ন উঠছে, নির্বাচনী প্রতিশ্রুতি আর বিতর্কের বিষয় না হয়ে সিএএ কার্যকর কবে হবে, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ভোটার লিস্টে নাম আছে অথচ নাগরিক নয়, কি হতে পারে? সম্ভব? বিজেপি সেখানে গিয়ে উস্কানি দিচ্ছে আমরা নাগরিকত্ব দেবো। আরে কিসের নাগরিকত্ব দেবেন? কোন মতুয়া নাগরিকের এমন কোন কাগজ নেই যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রয়েছে। রাজ্যে মতুয়া সমাজ যে মর্যাদা নিয়ে চলতো, তাদেরকে সরাসরি রাজনীতির মধ্যে নিয়ে এসে তৃণমূল এবং পরবর্তীকালে বিজেপি তারা শেষমেশ যেটা করলো যে মতুয়া পরিবারটাকেই ভেঙে দিল। ঠাকুরবাড়ি বলে ঠাকুরবাড়িটাকেই ভেঙে দিল, মতুয়া সমাজকেও টুকরো করে দিল। কোভিড কালের সময় আমাদের রুল ফ্রেম করতে কিছুটা দেরি হচ্ছে সরকারের। আমরাও এ ব্যাপারে চিন্তিত। আমরা চাই এবং সরকারও চায় যত দ্রুত সম্ভব এটাকে কার্যকরী করা হবে। 2024 সালে যে সাধারণ নির্বাচন আসছে তার আগেই এই পশ্চিমবঙ্গে এটি কার্যকর হবে। সাংগঠনিক রদবদল নিয়ে জেলায় জেলায় ক্ষোভ, তারই মধ্যে সিএএ নিয়ে দানা বাঁধছে মতুয়াদের ক্ষোভ, জানিয়ে আসন্ন শতাধিক পুরসভার ভোটের আগে রীতিমতো অস্বস্তিতে বিজেপি। দীপক ঘোষ, সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ দা, প্রশ্নটা গণতন্ত্রে। বিরোধী দল দুর্বল হলে সেটা গণতন্ত্রের পক্ষেই শুভ নয়। আমি বলছি 200টা আসন না পাক, 77টা আসন যে দল পেয়েছিল, প্রায় 38% ভোট যে দল পেয়েছিল, বিধানসভায় ভেতরে কার্যত বিরোধী বলতে যাদের বোঝায়, তার কারণ কংগ্রেস এবং বামেরা নেই, সেই দলটা নিজেদের মধ্যে লড়াই করতে করতে কার্যত নিঃশেষ হয়ে যাচ্ছে। এবং যা এখনো পর্যন্ত ইঙ্গিত, যা না রাজ্য নেতৃত্ব না কেন্দ্রীয় নেতৃত্ব কারুরই নিয়ন্ত্রণে এই বিক্ষোভ থামাবার কোনো ওষুধ, কোনো সোনার কাঠি রূপোর কাঠি অন্তত দেখা যাচ্ছে না। বিশ্বনাথ চক্রবর্তীর সময় শুরু। একমাত্র ক্ষমতায় আসতে পারি এই ভাবনা থেকে বিভিন্ন দল থেকে লোক গিয়ে বিজেপিতে জয়েন করেছিল, ফলে আদর্শগত জায়গা থেকে বিজেপিতে কেউ আসেনি, ফলে আদর্শের ক্ষয় তো একটা আছেই। সাথে কয়েকটা যে উপনির্বাচন হয়ে গেল তাতে পরিষ্কার কোনো দিশা নেই, বরঞ্চ বামেরা কলকাতা কর্পোরেশন এলাকাতে দ্বিতীয় স্থানে এসে উঠে আসলো প্রাপ্ত ভোটের নিরিখে, এবং আগামী দিনে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। পশ্চিমবাংলার 21-এর নির্বাচন যদি আপনি বাইসেক্ট করেন তাহলে আপনি পাচ্ছেন কি, যে সংখ্যালঘু ভোট একসাথে হয়ে গেলে তাহলে বিজেপি পশ্চিমবাংলায় কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না। এটা বিজেপির নেতা কর্মী সর্বত্র কিন্তু পৌঁছে গেছে বার্তাটা, যে বিজেপি আর যাই হোক পশ্চিমবাংলা রাজ্যে কখনো ক্ষমতায় আসতে পারবে না। এইখান থেকেই কিন্তু সমস্যাটা আরো বাড়ছে। সঙ্গে যেটা হচ্ছে, নীতিহীন বহু নেতাকে নিয়েছেন,
নতুন নেতাকে নিয়েছেন যাদের দলের প্রতি দায়বদ্ধতা আদর্শ কিছু নেই, এবং পুরনো নেতার সাথে মানে যারা পুরনোপন্থী নেতা তাদেরকে বাদ দেওয়ার যে ট্র্যাডিশনটা এমন ভাবে হচ্ছে, রাহুল সিনহার থেকে শুরু হয়েছিল, তারপরে দিলীপ ঘোষ যারা যখন আসলো তখন সবাইকে বাদ দিয়ে দিল, অমিতাভ চক্রবর্তী তার মতন টিম তৈরি করতে গিয়ে কার্যত সবাইকে বাদ দিয়ে দিল, মানে যারা এতদিন করে বিজেপিটাকে দাঁড় করালো তাদেরকেই বাদ দিয়ে দিল। মানে আমার প্রশ্ন হচ্ছে এটা কোন গণতন্ত্রে বলে যে পুরনো যারা নেতা নেত্রী বিজেপিতে ছিলেন, যারা দলটাকে গঠন করলেন তাদেরকে পুরোপুরি বাদ দিতে হবে? মানে এটা তো কার্যত বলা যায় যে স্পয়েল সিস্টেম, আমেরিকার স্পয়েল সিস্টেমের মতন। মানে এটা একটা বিরাট ইয়ে। আর নীতির প্রশ্ন কতগুলো, যেমন এইমাত্র আলোচনা হচ্ছিল সিএএ নিয়ে। সিএএ কিন্তু আমি আপনাকে বলছি যে কৃষি আইনের মতন একটা নরেন্দ্র মোদীর ভয়ঙ্কর ব্লান্ডার আইন, সর্বভারতীয় স্তরে আইনটা তৈরি করতে গিয়ে বিপদটা আরো ডেকে এনেছে। কারণ পশ্চিমবাংলাতেই যেখানে মতুয়ারা সিএএ চাইছে, ঠিক উল্টো দিকে আপনি যদি উত্তরবঙ্গে চলে যান, রাজবংশীরা তারা এনআরসি চাইছে সিএ এগেইনস্টে, তারা আসামে এনআরসি চাইছে সিএ এগেইনস্টে। তাহলে আপনাকে সিএ আইনটাকেই বাতিল করতে হবে। অর্থাৎ যেভাবে আপনি কৃষি আইনটাকে বাতিল করেছেন, সিএ আইনটাকে বাতিল করে নির্দিষ্ট স্পেসিফিক বিষয়টা ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্য নিয়ে কি আদৌ কিছু ভাবছে? আমি বলছি উত্তরপ্রদেশে ভোট আছে, ঠিক আছে, তার মধ্যে ইন দ্য মিন টাইম এই রাজ্যের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব ভাববে না? যে রাজ্যে প্রায় মাসে 4 বার করে স্বয়ং প্রধানমন্ত্রী এবং 6 বার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসতেন। আমি আপনাকে ইলেকশনের পরে একবারের জন্য খোঁজ নেয়নি কেউ। কেন্দ্রীয় স্তরের যারা নেতা আছেন, ধরেন নরেন্দ্র মোদী পোস্ট ইলেকশন ভায়োলেন্স নিয়ে একটি কথা বলেনি, অথচ 18 পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রচুর বলেছিল। এবার একবারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহ আসেননি, যিনি প্রায় প্রতি মাসে আসতেন। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একবার মাত্র এসেছিলেন সোনারপুরে, এবং কার্যত পশ্চিমবাংলাটাকে ওরা ধরেই নিয়েছে যে 24-এর কেন আগামী দিনে সম্ভব নয়। আগামী দিনে তাহলে স্ট্র্যাটেজিক্যালি যদি আমি কাউকে পাই সেটা অনেক বেশি। অর্থাৎ 90-এর দশকে যেমন করে রাজ্য কংগ্রেসকে বলিদান হতে হয়েছিল ন্যাশনাল পলিটিক্সের জন্য, এমন তো নয় যে রাজ্য বিজেপিকে জাতীয় রাজনীতির জন্য তাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। অর্থাৎ ন্যাশনাল পলিটিক্সের রক্ষার জন্য তাদের রাজ্য রাজনীতিকে স্যাক্রিফাইস করতে হবে। কংগ্রেসের কথা বিশ্বনাথ দা বলছিলেন, কংগ্রেসের প্রতিনিধি সৌম্য আইচ রায় স্টুডিওতে এসছেন, কিন্তু তার আগে খানিকক্ষণ আগে শুভময়দা একটা শব্দ ব্যবহার করেছেন, মতুয়া প্রধান আসন। আমাদের এই রাজ্যে মতুয়া ভোট কত বড় ফ্যাক্টর, এবং মতুয়া প্রধান আসনগুলো যদি লোকসভা বা বিধানসভার নিরিখে দেখি তাহলে সেগুলো ঠিক কোথায় কোথায় দেখুন। বাংলায় 30টি বিধানসভা কেন্দ্রে মতুয়ারা নির্ণায়ক ভূমিকা নেয়। বনগাঁও রানাঘাট 2টি লোকসভা কেন্দ্রের ফলাফলও মোটের ওপর নির্ধারিত হয় মতুয়া ভোট ব্যাংকের দ্বারাই। তাই বঙ্গ রাজনীতিতে মতুয়া ভোট ব্যাংকের ওপর সবসময় নজর সব দলের। দীর্ঘদিন ধরে মতুয়া ভোট বামেদের দিকে ছিল, কিন্তু 2011 সালের বিধানসভা ভোটে সেই মতুয়া ভোটের সিংহভাগ চলে যায় তৃণমূলের দিকে। 2019-এর লোকসভা ভোটে আবার মতুয়া ভোটের বেশিরভাগ চলে যায় বিজেপির দিকে। 2021-এর বিধানসভা ভোটে আবার মতুয়া ভোট তৃণমূল ও বিজেপির মধ্যে ভাগ হয়ে যায়। অর্থাৎ মতুয়া ভোট নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে কার্যত টানাটানি চলছে অনেক দিন ধরে। কেউ বাংলাদেশে মতুয়াদের পীঠস্থান ওরাকান্দিতে ঘুরে এসেছেন, কেউ আবার মতুয়াদের ধর্মগুরু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জন্মতিথিতে সরকারি ছুটি ঘোষণা করেছেন। 2021-এর বিধানসভা ভোটে বনগা উত্তর, বনগা দক্ষিণ, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, হরিণঘাটা, বাগদা, রানাঘাট দক্ষিণের মতো মতুয়া অধ্যুষিত বিধানসভা আসনে জয়ী হয় বিজেপি। উল্টো দিকে স্বরূপনগর, হাবড়া, অশোকনগর, বারাসাত, মধ্যমগ্রাম, রাজারহাট নিউ টাউন, জগদ্দলের মতো মতুয়া অধ্যুষিত আসনে জয়ী হয় তৃণমূল। বর্তমানে রাজ্য বিজেপির সাংগঠনিক রদবদল এবং সিএএ নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে মতুয়া মহলে। এই প্রশ্ন উঠছে যে মতুয়াদের দাবি দেওয়া পূরণের কথা ভাবছে কে? মতুয়াদের নেতৃত্বের হ্রাস ঠিক কাদের খাতে? গত 9 তারিখে সিএর ডেট পার হয়ে গেছে ইমপ্লিমেন্টেশনের, সেটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি, সেটা নিয়ে মাননীয় গৃহমন্ত্রীজির সঙ্গে কথা আমাদের হবে। শান্তনু ঠাকুর অহেতুক অবান্তর কথা বলছে না, সেটা আইনের এবং আইন বলতে পার্টির যে সিদ্ধান্ত নীতিধারার মধ্যেই পড়ছে, এটা ন্যায্য কথাই বলা হচ্ছে। তবে বিজেপির মধ্যেও এমন অনেকে আছেন যারা শান্তনু ঠাকুরদের উল্টো শিবিরে। বিজেপি দলটা এমনই দল, কোনো ব্যক্তিকেন্দ্রিক দল নয়, সাংগঠনিক দল। সেই সাংগঠনিক দলের পরিকাঠামো অনুযায়ী কোনো ব্যক্তিকে দেখে বিজেপি এখানে যারা করে
কোনো ব্যক্তিকে দেখে বিজেপি করে না আমি মনে করি। আমি মনে করি যে মানে মতুয়াদের যে ডিমান্ডটা, সেই মেইন ডিমান্ডটা ভারতীয় জনতা পার্টি অ্যাড্রেস করতে চলছে এবং এপ্রিল বা মে মাসে আমার কাছে যতদূর ইনফরমেশন আছে সেটা ফুলফিল হবে সিএতে। আর এই সুযোগে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি নিয়ে সরাসরি প্রশ্ন তুলছে মতুয়া ঠাকুরবাড়ির আরেক সদস্য ও প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। টোটালটাই ভাবতা মানুষকে কাছে টানার জন্য এবং কিছু মতদের আবার ভুল বোঝানোর জন্য, তাদের আবার চক্রান্ত করার জন্য এগুলো করছে। যেভাবে মানুষ তখন ভুল বুঝেছিল আবার তার থেকে বেশি ব্যাক করেছে এবং প্রতি মুহূর্তে মানে আমাদেরও মতো মহাসংঘ থেকে যারা আমাদের সঙ্গে জড়িত যারা মতো, তারাও বলছে যে আমরা যেটা করেছি ভুল করেছি, আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই, তৃণমূলের সঙ্গে থাকতে চাই। মতুয়াদের প্রকৃত উন্নয়ন কারা করেছে, এই বিতর্কে অন্য মাত্রা যোগ করেছে বামেরা। কিসের নাগরিকত্ব? নাগরিকত্ব নাই কার, কি চাই? রেশন কার্ড আছে, 99% মানুষের রেশন কার্ড আছে, 99% মানুষের ভোটার কার্ড আছে। আজকে তো লুকোচুরির ব্যাপার নেই, আধার কার্ডও ম্যাক্সিমাম লোকের আছে। দিনে দিনে ক্ষোভের সুর চড়া হচ্ছে মতুয়া মহলে। আসন্ন পুরসভার ভোটে তার ফল ভোগ করতে হবে না তো? এই প্রশ্নই কুরে কুরে খাচ্ছে বঙ্গ বিজেপিকে। সমীরণ পাল, দীপক ঘোষ ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IM সুমন দিয়ে অসংখ্য মন্তব্য আসছে, কয়েকটা নেওয়ার চেষ্টা করব। প্রতীক সেন তিনি লিখছেন, পুরো ভোটে প্রার্থী খুঁজতে এমনিতেই বিজেপি জেরবার, তার উপর আবার কোন্দলের কাঁটা। সায়ন বন্দ্যোপাধ্যায় লিখছেন, স্বার্থান্বেষী গোষ্ঠী সব দলেই থাকে, দলের খারাপ সময়ে তারা আখের গোছাতে চেষ্টা করে। মধুসূদন চৌধুরী লিখছেন, রাজ্য বিজেপির মধ্যে কি আদৌ গণতান্ত্রিক পরিবেশ আছে? এত ঝগড়াঝাঁটি কেন? প্রিয়শঙ্কর গুহ লিখছেন, তৃণমূল আগে কল্যাণবাবুদের সামলা, বিজেপিকে নিয়ে পরে ভাবলেও চলবে। অয়ন পাল লিখছেন, সিএএ এখনো কার্যকর না হওয়াটা রাজ্য বিজেপির পক্ষে যথেষ্ট অস্বস্তিকর। আমি এরপর আমার পরের বিষয়ে আসব, যেটা গোয়া। এবং গোয়াতে আজকে সাংবাদিক সম্মেলন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, হাতেই পদ্ম থাকে, কংগ্রেসকে ভোট দেয়া মানে বিজেপিকে ভোট দেয়া। আর কংগ্রেস প্রথম দিন থেকেই গোয়াতে বলে আসছে যে তৃণমূল কংগ্রেস গোয়াতে গেছেই শুধু কংগ্রেসের ভোট কাটাকাটি করে বিজেপিকে জয়ী করার জন্য। আমি প্রথমে প্রতিবেদনটা দেখব, তারপর অবশ্যই এই নিয়ে আলোচনায় আসবো। দেখুন, कांग्रेस को एक वोट देना यानी बीजेपी को एक वोट देना। গায়ে মানে না আপনি মোড়ল গোয়াতে গিয়ে এখন কংগ্রেসের বিরুদ্ধে কথা বলছে। গোয়ায় জমি তৈরি করতে কংগ্রেসের লাগাতার ভাঙন ধরিয়েছে তৃণমূল। প্রথমবার গোয়া সফরে গিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কংগ্রেস জোট বার্তা খারিজ করার পর গোয়া সফরে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস বিজেপি আঁতাতের অভিযোগে সরব হলেন তিনি। Pawan Verma has very clearly stated that he went to Mr. Chidambaram's house at Lodhi Road on 24th of December at 1:30 p.m. and requested him that we should come together keeping our egos aside, but he failed to rise above his own political and petty interests. कांग्रेस को एक वोट देना यानी बीजेपी को एक वोट देना। हाथ में ही कमल बसता है, उसको उखाड़ना है। If Congress fails to defeat the BJP, Mr. Chidambaram should be the first one to resign. পাল্টা কংগ্রেসের প্রশ্ন, গোয়ায় শুরু থেকে কংগ্রেসকে ভাঙিয়েছে তৃণমূল। প্রথম থেকে গোয়ায় দাঁড়িয়ে কংগ্রেসকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ভোটের মুখে তৃণমূল জোটের প্রস্তাব দিচ্ছে। এটা রাজনৈতিক কৌশল নাকি গোয়ায় পরাজয় নিশ্চিত বুঝে এখন মুখ বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল? ঘাতকের রূপ ধরে বাংলার লুটের টাকা কোটি কোটি টাকা খরচ করে গোয়ায় কংগ্রেসের এমএলএ কংগ্রেসের নেতাকে সব খরিদ করলে আর দেখালে তৃণমূল একাই পারে। আরব সাগরের জলে যখন তৃণমূলের পায়ের তলার জমি গোয়া থেকে ধুয়ে যাচ্ছে, তখন তাদের মনে হয়েছে আগাম পরাজয়ের দোষ নিজেরা কেন স্বীকার করব, পরাজয় যে হবে সেটা কংগ্রেসের ঘাড়ে এখন থেকে চাপিয়ে দিয়ে বাঁচার রাস্তা খোঁজা জরুরি। কংগ্রেস প্রথম থেকে দাবি করে চলেছে গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়ালের একটাই লক্ষ্য, অবিজেপি ভোট ভাগাভাগি করে নরেন্দ্র মোদীকে সুবিধে করে দেওয়া। পাল্টা তৃণমূলের দাবি, তারা কংগ্রেসকে দুর্বল করতে চাইলে তো কংগ্রেস শাসিত পাঞ্জাব ও ছত্তিশগড়ে ভোটে লড়ত, তারা তা করেনি। পাল্টা কংগ্রেসের প্রশ্ন, কংগ্রেসকে দুর্বল করা তৃণমূলের একমাত্র লক্ষ্য না হলে গোয়ায় লড়লে উত্তরপ্রদেশে কেন লড়লো না তৃণমূল? हम तो चाहते हैं बीजेपी को हराया जाए। ये जो नैरेटिव कांग्रेस पुश कर रहा है कि कांग्रेस को दबाने के लिए, कांग्रेस को वीक करने के लिए तृणमूल आई है, अगर ऐसी बात होती तो मैं पंजाब नहीं जाता, अगर ऐसी बात होती तो मैं राजस्थान नहीं जाता। কেউ তো মানা করেনি,
উত্তরাখণ্ডেও তো বিজেপির সরকার, সেখানে তো যায়নি। উত্তরপ্রদেশে বিজেপির সরকার, সেখানে তো যায়নি। আবার বলি, ভারতবর্ষের কংগ্রেস পার্টিকে যারা মনে করবে কমজোর হয়েছে, তারা নিজেরা কমজোর। গোয়ায় বিধানসভা ভোট 14ই ফেব্রুয়ারি, ফল ঘোষণা 10ই মার্চ। 14ই ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা ভোটের লড়াই। তার আগেই কংগ্রেস এবং তৃণমূলের সম্পর্কের টানাপোড়েন তুঙ্গে পৌঁছলো। আগামী দিনে জাতীয় রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলে সেটাই এখন দেখার। গোয়া থেকে ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। কংগ্রেসের প্রতিনিধি সৌম্য এইচ রায়ের কাছে যাব। সৌম্যবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন হাতেই পদ্মফুল থাকে। তৃণমূল কংগ্রেসকে একসঙ্গে লড়ার প্রস্তাব দিয়েছিল, কংগ্রেস সেই প্রস্তাব গ্রহণ করেনি। কাজেই এখন যদি গোয়াতে বিজেপি ক্ষমতায় আসে, বিজেপিকে হারানো না যায়, সমস্ত দায় কংগ্রেসেরই। আপনার সময় শুরু এখন। মানে হাসি পাচ্ছে, ভারতবর্ষের মানুষ হাসছে যে ওনার, আমার মনে হচ্ছে যে তৃণমূলের একটা সিইএস রোগ হয়েছে। সিইএস মানে সিবিআই ইডি সিনড্রোম। তো সিবিআই ইডি সিনড্রোম হলে তখন এরকম ভুলভাল বকে। তো এতদিন তো পচা ডোবা বলেছেন, এতদিন তো বলেছেন কংগ্রেস কিছু করছে না। তো বিজেপি তৃণমূলের গোয়াতে এখন মরক লেগেছে। সেই মরকে এখন পচা ডোবার জল যাকে বলেছিল, সেটা যদি একটু খেয়ে একটু বাঁচা যায় আর কি। আগে 32টা ক্যান্ডিডেট ঠিক করুন। 32টা ক্যান্ডিডেট নেই, আর এর দল ওর দল। আপনি বলতে পারেন এই যে পলিটিক্যাল পোচিং, যেটাকে বলে চোরা শিকারী, এরা গিয়ে সারাটা গোয়ার মধ্যে শুধুমাত্র কংগ্রেসকে দুর্বল করার জন্য ইডি আর সিবিআই দপ্তর থেকে বেরিয়ে কংগ্রেসকে অ্যাটাক করতে হবে, বিজেপিকে খুশ করতে হবে। এই খুশ করতে গিয়ে কি হলো, খুশ করতে গিয়ে ধরা পড়ে গেছে, পলিটিক্যাল কোচিং করেছে। একটা নাম করতে পারবেন বিজেপির একজন এমএলএ, একজন কর্মীকেও তৃণমূলে নিয়েছে? উত্তর না। এরা এখন গোয়াতে এখন একটা সুন্দর কথা বলছে, জানেন তো সুমনবাবু? গোয়াতে ওই একটা নতুন একটা স্লোগান ছিল, ওটা একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল, মেলোডি খাও খুদ জান যাও, মানে তৃণমূলে যাও টাকা কামিয়ে নাও। এখন এটাই চলছে গোয়াতে। এখন এভাবে তো হয় না। তৃণমূল কংগ্রেস ওখানে গোয়া বলছে না যে আমরা কি করব। দাদা, আমরা কংগ্রেস এমন লোকেদের কেন নেতৃত্বে আনে যারা অন্য দলে গিয়ে টাকা কামিয়ে আবার কংগ্রেসে ব্যাক করে? একটা কথা, প্রথম কথা বলি সুমনবাবু, কিছু এরকম থাকেই যারা এসব যায় আবার চলে আসে। এই তো পশ্চিমবঙ্গ দেখছেন তো, এরা ঘর ঘোরাঘুরি করে, আপনি অবস্থান বুঝতে পারবেন না। তো আমরা সবল, আমরা গোয়াতে লড়াই করছি, চোখে চোখ রেখে বিজেপির সাথে লড়াই হচ্ছে। কিন্তু আপনি দেখুন যে গোয়াতে বলছে না যে আমরা কি করবো, বলে কংগ্রেসকে ভোট দিও না। বিজেপির বিরুদ্ধে একটা কথা বলছে না, বিজেপির বিরুদ্ধে লড়বে কি, তার আগে তো হেরে গেছে। আমি আপনাকে বলছি, পশ্চিমবাংলায় গোয়াতে একটা জায়গাতেও যদি বিজেপি ওদের জন্য ভোট কাটাকাটিতে জয়লাভ করে, ওই স্কোরিং শিটটা নিয়ে ওরা যদি 100 ভোটও ডিফারেন্স হয়, পশ্চিমবাংলায় আমরা প্রচার পত্রিকা আপনারা বলছেন যে কংগ্রেসকে ভোট দেওয়া মানে, আজকে অভিষেক বাবু বলেছেন কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। আর কংগ্রেস বলছে যে দলটা বলছে যে কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, সেই দলটার সঙ্গে কি করে একসঙ্গে লড়াই করা যেতে পারে? সুমনবাবু, এই যে সৌম্য, আমরা যখন কংগ্রেস করতাম, ও আমার সঙ্গে ছাত্র পরিষদ করতো, দীর্ঘদিনের পরিচিত। ওকে একটু আমি কয়েকটা সংখ্যা একটু মনে করিয়ে দিচ্ছি, তাহলে মানুষ যারা শুনছেন তাদের পক্ষেও সুবিধা হয় যে কেন তৃণমূল কংগ্রেস বা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এই কথাটা বলেছেন। তার কারণ হচ্ছে, আপনি যদি গত বিধানসভা গোয়াতে নির্বাচনী ফলাফলটা দেখেন, গোয়ায় 40টা আসন, কংগ্রেস 17টা আসনে জিতেছিল, বিজেপি 13টা আসনে জিতেছিল। এবং তৎকালীন কংগ্রেস গোয়া নেতৃত্ব সরকার গঠনের জন্য যখন প্রস্তুত হচ্ছে, এবং রাজ্যপালের কাছে গিয়ে তারা দাবি জানালো সরকার গঠনের জন্য 4টে বিধায়কের দরকার। 10 জন কিন্তু অন্যান্য পার্টির লোক ছিল, কংগ্রেস রেডি। দিগ্বিজয় সিং কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার ধমক দিলেন যে সরকার হবে না। আর বিজেপি কি করলো, 13টা আসনে জিতেছিল, কংগ্রেস থেকে ভাঙিয়ে লোক নিয়ে গিয়ে বিজেপি সরকার করে দিল 5 বছরের জন্য। এই জন্যই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে কংগ্রেস এই যুক্তি মহুয়া মৈত্র দিয়েছেন যে যারা 2017-তে বিজেপির সরকারটা হতে দিল, যারা নিজেরা সরকার করতে পারলো না, যারা ব্যর্থ হয়েছে, তারা কি করে বিজেপিকে গোয়া থেকে সরাবে? আবার তো চলে যাবে সব বিজেপি। কংগ্রেসকে ভোট দিলে তারা আবার বিজেপিতে চলে যাবে। আমার কথা হচ্ছে আচ্ছা বলে দিই, সমীরদা বলে দিই, অনেকক্ষণ বলেছেন। উত্তরগুলো দাও না, লাইনে বয়স হচ্ছে তো স্মৃতিভ্রম হচ্ছে। নির্বাচনের আগে 182 জন বিজেপিতে ট্রান্সফার করে দিয়েছিল।
এরা কার কথা বলে? আরে পশ্চিমবঙ্গে রায়বেরেলির এমএলএ পালিয়ে গেছে। আরে বলতে দেবে তো, উত্তরপ্রদেশ বলতে দাও, তুমি সিনিয়র লোক, আরে সিনিয়র লোককে বলতে দাও, আরে বিরোধীদের বলতে দিতে হয়। আরে বিরোধীদের কথা হচ্ছে যে এরা বলবে কি 182 জনকে ট্রান্সফার করেছে, এখন আবার নিয়ে নিচ্ছে, আপনি অবস্থানই বুঝতে পারবেন না বিজেপির সাথে এদের অবস্থান কি আছে। পশ্চিমবঙ্গে আগে বিধানসভা নির্বাচনে বলো দেখো মুশকিলটা আছে। আমি একবার বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথ দা, একই সঙ্গে কংগ্রেসকে তীব্র আক্রমণ করছেন এবং পাশাপাশি কংগ্রেসের সঙ্গে জোটও চাইছেন, একসঙ্গে লড়ার কথাও বলছেন অভিষেক ব্যানার্জি। মানে আমি না রাজনীতি চর্চা করতে গিয়ে তৃণমূলের যে মানে গোয়া কেন্দ্রিক যে অবস্থানটা, বিশ্বাস করেন আমি নিজে বিভ্রান্ত। কেন আমি বলছি, আপনার আর্কাইভ তো শক্তিশালী। আপনি দেখুন লুই ফেলেরিও যেদিন জয়েন করলেন কলকাতাতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার সাংবাদিক সম্মেলন করে জানালেন যে গোয়াতে তৃণমূল কংগ্রেস একাই যথেষ্ট, কারোর সাথে জোট করবে না, এমনকি আপের সাথে পর্যন্ত জোট করবে না। আপনি প্লিজ একটু আর্কাইভটা দেখুন। আবার ওইখানে যখন এন্ট্রিটা নিচ্ছেন তখন কংগ্রেসটাকে ভাঙিয়ে তিনি নিচ্ছেন। মানে কংগ্রেসের এমএলএরা এসছে, বিজেপির এমএলএ এসছে আমার জানা নেই, এই কংগ্রেসের এমএলএরা আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় দুবার সফর গেলেন, দুবারই কংগ্রেস মানে ইউপিএ বলে কোনো মানে ইয়েই নেই, সংগঠনই নেই, মানে কোয়ালিশনই নেই, মানে কংগ্রেসকে অস্বীকার করছেন। আবার আজকে পর্যন্ত বলছেন যে কংগ্রেসের কোনো নীতি নৈতিকতা নেই, কংগ্রেস মানে বিজেপি, কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে বিজেপিকে একটা ভোট দেওয়া। সেই দলের সাথে জোট করতে তৃণমূল কংগ্রেস এত ব্যাপরোয়া কেন? আজকে এন্টার সাংবাদিক সম্মেলনটা আমার কাছে মনে হয়েছে পরাজয়ের একদম একদম। ওই বাংলায় একটা কথা আছে, গরু হারালে এমনই হয় মা। এক সেকেন্ড প্লিজ, বাংলায় একটা কথা আছে, গরু হারালে সমীর চক্রবর্তী রিয়াকশন। আমি খুব খোলাখুলি একটা কথা বলছি যে কংগ্রেস জিতলেও কংগ্রেস এমএলএ ধরে রাখতে পারবে না। দাঁড়ান, গোয়াতে পারিনি, মধ্যপ্রদেশে কেন সরকার পড়েছে? সমীর চক্রবর্তী, শুধু সমীর চক্রবর্তী বলতে দেবে। হ্যাঁ, আপনি শোনবাবু শুনতে পাইনি, এখানে এমন চেঁচাচ্ছে শোনা যাচ্ছে না, বলুন। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটু স্টুডিওর কোলাহল আরেকটু তার তীব্রতা কমলে আমি আপনার কাছে আসবো। তার আগে শুভময় মৈত্র, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর যদি শুভময়দা দেখি, তাহলে উত্তরপ্রদেশে প্রচারে যাচ্ছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কিন্তু উত্তরপ্রদেশে প্রার্থী দিচ্ছে না। এর আগে মুকুল রায়ের জামানায় মনে আছে তৃণমূল কংগ্রেস উত্তরপ্রদেশে প্রার্থী দিয়েছিল, কিন্তু এবার প্রচারে যাচ্ছেন উত্তরপ্রদেশে প্রার্থী নেই। শুভময়দা। হ্যাঁ দেখুন, উত্তরপ্রদেশ আর গোয়ার দুটোর পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা। গোয়াতে তৃণমূল কংগ্রেসের যে সম্ভাবনাটা আছে সেটা হচ্ছে যে ভোটের মাধ্যমে যদি 4% সম্ভবত ভোট তারা পান, তাহলে পরবর্তীকালে সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে সাংবিধানিক একটা সুবিধে তারা পেতে পারেন। আমার মনে হয় সেটা একটা উদ্দেশ্য তো বটেই, কেউ ভাবছেন না যে তৃণমূল কংগ্রেস গোয়াতে ক্ষমতায় আসবেন। দ্বিতীয় বিষয়টা হলো, কোনো একটি রাজনৈতিক দল থেকে অন্য রাজনৈতিক দলে যখন কেউ যান, তখন সেখানে দুটি রাজনৈতিক দলেরই সমান দায়িত্ব থাকে। ফলে কংগ্রেস বা তৃণমূল যেই বলুক না কেন যে এই দল থেকে ও দলে গেছে, তাদের দায়িত্ব একেবারে সমান সমান, অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ কেউ বাচ্চা ছেলে নয় যে না বুঝে এক দল থেকে অন্য দলে চলে গেল। 3 নম্বর যে পয়েন্ট, সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু কংগ্রেস হেরে যাচ্ছে এই গোছের একটা বার্তা আছে। অর্থাৎ আজকে তার যে বক্তব্য, সেটাকে কিন্তু বিজেপি এক্সপ্লয়েট করতে পারে যে তার বক্তব্যে শুধু তৃণমূল হারের কথা নয়, কংগ্রেসও যে হেরে যেতে পারে, এই প্রিমাইসটা ব্যবহার করে একটা বক্তব্য রাখা হচ্ছে এবং বলা হচ্ছে যে কংগ্রেসের ভোটটা আসলে বিজেপিরই ভোট। এটা কিন্তু অবশ্যই গোয়ার নির্বাচনে বিজেপিকে কিছুটা সুবিধে করে দিতে পারে। সমীর চক্রবর্তীর কাছে আসবো, সেটা হচ্ছে শুভময়দা বলছেন যে হারের আগেই হারের অ্যান্টিসিপেশন করে হারের দায় কার, এই প্রশ্ন তোলা নিয়ে শুভময় মৈত্রের প্রশ্ন। আমি শুভময় বাবুর প্রশ্নের উত্তরে একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস নির্ণায়ক শক্তি হবে, মিলিয়ে নেবেন আমার কথা, নির্ণায়ক শক্তি হবে। কারণ হচ্ছে কংগ্রেসকে জিতিয়ে তো কোনো লাভ নেই, ওগুলো তো পরের দিনই চলে যাবে বিজেপিতে। মধ্যপ্রদেশে হয়েছে, গোয়াতে হয়েছে, আজকে উত্তরপ্রদেশের রায়বেরেলি ইন্দিরা গান্ধীর আসন, সেখানকার এমএলএ পালিয়ে গেছে। জবাব দিক না যে কেন। আপনি দীর্ঘদিনের জার্নালিস্ট, আপনি দীর্ঘদিনের সাংবাদিক, আমি এত কথা না বলে আমি একটা কথা বলি, একটা জায়গায় উত্তর দিন। এক মিনিট সৌম্য, এক মিনিট বলে সৌম্য আমায় শেষ করতে দাও। সৌম্য তুমি যখন বলেছো আমি বলিনি। আমি যেটা বলছি বিশ্বনাথ বাবুর এর কথা, শুভময় মৈত্রের কথা বলতে হবে যে উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেস চায় সমাজবাদী পার্টি পারবে বিজেপিকে আটকাতে,
সেই জন্য প্রার্থী দেয়নি, কিন্তু একদম গোয়াতে কংগ্রেস ভোট পেলেও তো সেই জন্য অখিলেশ যাদবের হয়ে প্রচারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেয়ার এনাফ। সৌম্যবাবু, আপনি হাতে কি কাগজ দেখাচ্ছিলেন? কি ওটা? মানে সেই জন্য আমি আপনাকে, সুমন বাবু আপনি দীর্ঘদিনের সাংবাদিক, আমি আপনাকে শুধু একটা তথ্য দিচ্ছি, একটা তথ্য দিচ্ছি, আমি একটা তথ্য দিচ্ছি। 6ই ডিসেম্বর 2021, আচ্ছা বেশ, কাগজটা কি কি দেখাচ্ছিলেন? 6ই ডিসেম্বর 2021 স্বস্তিকা পত্রিকা আরএসএস বলছে যে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে সুবিধা করার জন্য কংগ্রেসকে দুর্বল করতে হবে। এটা কংগ্রেস বাড়ি থেকে বানিয়ে এনে এটা বিভ্রান্ত করছে মানুষকে, ওটা বিভ্রান্ত করার জন্য নিয়ে এসেছে। মুখ লুকোবে কথা, আরে মুখ লুকোবে কথা। পশ্চিম বাংলায় শূন্য হয়েছে, আরে ভারতবর্ষে নিশ্চিহ্ন হচ্ছে দলটাই বলা ছাড়া তোমাদের তো কোনো রাস্তা নেই। আমি সন্ধ্যা একটা কথা তার আগে জবাবটা দাও, তোমরা দল রাখতে পারছো না কেন? রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা না শরিকি দ্বন্দ্ব বোঝা যাচ্ছে না।